এই মুহূর্তে চন্দন দাস, হরগোবিন্দ দাস, সেই দুই পিতা পুত্রকে যেভাবে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই ঘটনায় 13 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। জাফরাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে খুন, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন, বাবা ছেলে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। আর জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণার সম্ভাবনা। তেরো জনের কি নাম রয়েছে, কি ধারায় মামলা রুজু হয়েছে আপনাদের জানিয়ে রাখি। 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই 13 জন কারা কারা? দিলদার নাদাব, কালু নাদাব, ইনজামুল মামুল হক, জিয়াউল হক, আকবরুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, শাবাক করিম, নুরুল ইসলাম, হজরত শেখ, ইউসুফ শেখ, আকবর আলী, ফেকারুল শেখ। ভাবতে পারছেন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কারা খুন করেছে? এই দিলদার নাদাব, কালু নাদাব, নুরুল ইসলাম, হজরত শেখ, ইউসুফ শেখেরা। অর্থাৎ এই বাংলায়, এই পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাস থাকবে না, এই শেখ, এই নাদাবরা থাকবে। গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন, সনাতনী হিন্দুরা প্রশ্ন করছেন, আর যারা এখানে জমায়েত হয়েছেন তারা প্রশ্ন করছেন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি। আমি সরাসরি জানার চেষ্টা করব, তাদের আজ সাজা ঘোষণা হবে, 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সৌমিত্র? যেটা জানতে পারা যাচ্ছে, গতকাল অর্থাৎ সোমবার কিন্তু জঙ্গিপুর আদালত মোট 13 জনকে দোষী সাব্যস্ত করে। গত 12ই এপ্রিল যে নৃশংস ঘটনা ঘটেছিল, ওয়াকফকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা ঘটেছিল, সেই অশান্তির ঘটনায় জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় এবং সেই খুনের ঘটনায় তদন্ত নামে পুলিশ এবং সিট গঠন করা হয় এবং তাদের তদন্তেই কিন্তু 13 জনের নাম উঠে আসে। সেই 13 জনকে গ্রেপ্তার করা হয় এবং বেশ কয়েক মাস বিচার প্রক্রিয়া চলে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সম্পন্ন হওয়ার পরই সোমবার কিন্তু দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত 13 জনকে। এই 13 জনেরই বাড়ি শামশেরগঞ্জে তারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। কেউ শ্রমিক হিসাবে যুক্ত ছিলেন, কেউ ফেরিওয়ালা, কেউ বা ভিন রাজ্যে কাজ করতে যেতেন, সবাই সাধারণ মানুষ। এবং এর মধ্যে একজন জমি জায়গার ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। এবং নৃশংস যে খুনের ঘটনা ঘটে, সেই খুনের ঘটনায় কিন্তু বিচার চেয়ে কিন্তু জাফরাবাদের গ্রামবাসীরা কিন্তু অভিযোগ তোলে এবং সেখানে কিন্তু অভিযোগের ভিত্তিতে সেখানে কেন্দ্র বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে, প্রচুর পুলিশও কিন্তু মোতায়েন রয়েছে। আজকে জঙ্গিপুর আদালত সেই 13 জন যাদেরকে দোষী সাব্যস্ত করেছে, সেই 13 জনের কিন্তু সাজা ঘোষণা করবে। সেই দিকে এখন তাকিয়ে গোটা রাজ্যবাসী তথা গোটা দেশ। একদমই সৌমিত্র, সেই ছবি উঠে আসছে, সেই খবর উঠে আসছে। আমরা 12 এপ্রিল যখন এই ঘটনা ঘটে, ওয়াকফ বিরোধী আইন, ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তারা রাস্তায় নেমে যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে শুধুমাত্র একটা অজুহাতকে সামনে রেখে, সেই দিন এলাকার মানুষ তারা ঠিক কি বলেছিলেন শুনবো। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় এবং যারা স্থানীয় রয়েছে তারাই বলছেন যে এই পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। মারতে ওখান থেকে ছেঁচড়ে মারতে নিয়ে এনে এখানে যখন কাটতে লেগেছে, ওর বাবাকে কেটে দিয়েছে এই জায়গাখানে। তখন তারপরে ওর ছেলে ওখান থেকে ছেলে কাটিস না, মারিস না, আমার বাবাকে মারিস না, তখন ওর ছেলেকেও ওখান থেকে ছেঁচড়ে মারতে নিয়ে এসে এখানে করে নিয়ে এনে আপনার ওকে ওখানে কেটেছে। আর ওর ছেলেকে চন্দন দাসকে নিয়ে এনে এই জায়গাখানে নিয়ে এনে একবার কুচি কাটা করে কেটেছে। এখানে এখনও রক্ত এখানে প্রমাণ পড়ে আছে, রক্ত আছে। শুধুমাত্র কাটা হয়েছে ওরা বাপ এটাকে শুধু হিন্দু হওয়ার চলতিতে। টাকা পয়সা যা ছিল, গহনার গাঠি যা ছিল সব লুটপাট করে নিয়ে পালাচ্ছে।
এখনও রক্তের দাগ রয়েছে এবং পুরো ধোয়া হয়নি জায়গাটা, এবং কাপড়ের টুকরো তাতেও রক্ত লেগে রয়েছে। এবং এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করা, এবং ঠিক তার একটু দূরে এই জায়গাটাতে অর্থাৎ এইখানে হরগোবিন্দ দাসকে মারা হয়। এমনটাই বলা হচ্ছে যে এই সেই লাঠি এখনও পড়ে রয়েছে। হরগোবিন্দ দাসের যে মালা, গলার মালা, সেই গলার মালা এখনো পর্যন্ত পড়ে রয়েছে, এবং এই জায়গাতেই কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাসকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি। আমার একটাই প্রশ্ন, গোটা বাংলার হিন্দুরা তারা প্রশ্ন করছেন যে এটা বাংলাদেশ হয়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে। ওখানে দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, এখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়, ওখানে হারমোনিয়াম ভেঙে দেওয়া হয়, এখানে মহিলা সঙ্গীত শিল্পীকে বলা হয় জাগো মা গাওয়া যাবে না। এটা হচ্ছেটা কি? হ্যাঁ, আপনি তো বলছেন বাংলাদেশ এটা হয়ে যায়, বাংলাদেশ তো হয়েই গেছে। এটা তো দেখছে মসজিদের নামাজের টাইম, মন্দির দুর্গাপূজায় টানি দেওয়া হচ্ছে। এই সময় দেওয়া, অঞ্জলি দেওয়া, মাইক বন্ধ রাখতে হবে। চতুর্দিকে হচ্ছে সবাই, মসজিদের সামনে শোভাযাত্রা বন্ধ, কীর্তন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে এটা ইসলামের নীতি নিয়ম অনুসারে, তাদের কোরআন অনুসারী যারা, তারা ঠিক কাজ করছে। আমরা হিন্দুরা আমরা জানি না, আমরা কোনোদিন এই বুঝিনি, যার ফলে এই কথা হচ্ছে। আমরা বলি সমন্বয়ের কথা, ভাষার কথা। আজকে ভারতের যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা আছে, তাই সত্য প্রকাশিত হয়েছে। উপায় কি আছে? হিন্দুদের ভালো করে, বেশি করে ইসলাম সম্পর্কে জানা দরকার, কোরআন সম্পর্কে জানা দরকার, তার নির্দেশ সম্পর্কে জানা দরকার। এই নির্দেশ অনুসারী যারা, তারা যে কাজ আমরা জানি না, আমরা আমাদের ধর্ম অনুসারে সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলি। আমাদের ধর্ম অনুসারে আমরা বিশেষ সাতকে পুজো দিই। আমাদের ধর্ম অনুসারে ঈশ্বরকে সর্বত্র বিরাজমান, এটা আমরা বিশ্বাস করি। যতদিন আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন আমাদের কীর্তন চলবে, ততদিন পূজা পাঠ চলবে। যখন সংখ্যা কমে যাবে তখন তা বাংলাদেশের মতো অবস্থা হবে। তো অবধারিত। আজকে ধুলিয়ানে হয়েছে, মালদা মোত্রাবাড়ি হয়েছে, মহেশপুরে হয়েছে। এর থেকে যদি মানুষ শিক্ষা লাভ করে তো শিক্ষে। আমি শুভবুদ্ধির সম্পূর্ণ মানুষদের বলবো যে আপনারা এগিয়ে আসুন। ভারতবর্ষের যে ভারতীয় সংস্কৃতি, ভারতের যে ধর্ম, সেই ধর্ম থেকে অবহিত হন। আমরা ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি নানা ভাষা, নানা মত, নানা প্রতিষ্ঠান। আর তারা ছোটবেলা থেকেই যাতে শুনে এসছে। আমরা গরুকে রুটি দিয়ে খাওয়াই, আরেক দল রুটির মাংসের সঙ্গে খায়, তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে? যারা বলে মূর্তি ভাঙা আমাদের রক্তে, তাদের সঙ্গে মিলন কি করে হবে? মহারাজ, এবং মহারাজ বলছেন গোটা বাংলা জুড়ে হিন্দুদের এক হতে হবে, বিভাজনের মৃত্যু, ঐক্যেই বল, বলছেন কার্তিক মহারাজ। এই মুহূর্তে এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনবো। একই পথ, জামাতের একই পথ, এদের উপরে ফেলতে হবে। গোবিন্দ দাস চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে, একই মানা হবে না। হিন্দুরা জেগে গেছে, যাবজ্জীবন সাজা মানি না, ফাঁসি চাই। আমি পরিবারকে পরামর্শ দেবো হাইকোর্টে আপিল করবো, ফাঁসি চাই। যাবজ্জীবন দিয়েছে, যাবজ্জীবন মানি, যাবজ্জীবন দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা হয়, ঠিক আছে, সাজা ঘোষণা করবো। আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, নওশাদ সিদ্দিকী তারা ঠিক কি বলছেন শুনবো। কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনা ঘটলো কেন? তার পিছনে মূল নায়ক কারা? যাদেরকে হাইকোর্ট চিহ্নিত করেছে তাদেরকে তৃণমূলের সরকার, পুলিশ কি ব্যবস্থা নিল? প্রশ্নটা এই জায়গাটায়। কারা তাদেরকে উস্কিয়ে পাঠালো এই দুটো লোককে খুন? বলে এসেছি, হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে খুন করেছে, এই খুনের পক্ষে কেউ কথা বলেনি, বরঞ্চ বিরোধিতা করেছে। যারা প্রকৃত খুনি সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করে এসেছি। আজকে জঙ্গিপুর আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। এর প্রশ্ন হচ্ছে এটা আমার, যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার কোথায় যাচ্ছে? কেন মানুষের জীবন নিয়ে নিচ্ছে? মানুষ, পুলিশ, আইন আদালতের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না কেন? এর জন্য কিন্তু দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। তবে যে যত তাড়াতাড়ি এক্ষেত্রে রাজ্য সরকার হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে যে তৎপরতা দেখিয়েছে, অন্যান্য কেসগুলোর ক্ষেত্রেও আশা করব সেই তৎপরতা দেখাক। কারণ
এই ধরনের অনেক ঘটনা ঘটছে, মব লিঞ্চিং থেকে শুরু করে এই খুন হত্যা, সেখানে শাসক গড়িমসি করছে তার পিপি বা তাদেরকে দিয়ে সময় শুধু কিল করছে। হরগোবিন্দ দাস চন্দন দাস খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। শাস্তি হওয়াটাই ছিল, কিন্তু যখন চার্জশিট দিয়েছে তখন ওই এলাকার মানুষের কাছে আমি যা জানি, যারা প্রকৃত ওই হিংস্র খুন করেছে তাদের আড়াল করে যারা খুন করেনি তাদেরকে বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। কাজেই নিরপরাধ কিছু মানুষকে আজকে আগামী দিনে সাজা খাটতে হবে বা তাদের বিরুদ্ধে জুডিশিয়াল সাজা দেবে, এটাই দুর্ভাগ্যজনক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।